উফ, আগে বলবে তো। কামড়ে কামড়ে খেলতে চাইছো তুমি। আমি যদি একবার কামড়ে ধরি, সামলাতে পারবে তো ফায়ারফ্লাই? চোখ কটমট করে তাকায় রিম, দাঁত কিরমির করছে তার। অসভ্য নির্লজ্জ একটা লোক। চিন্তা নেই, আমি যেদিন ছোব তোমাকে নিজের নামে করে সম্পূর্ণ অধিকার দিয়ে তবে ছোব, তার আগে নয়। সেদিনের জন্য প্রস্তুত হও মেরে যান। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে ঋষাব, সদ্যই ল্যান্ড করেছে প্লেন। তারা চেক আউট করে এসেছে মাত্র। চোখে রোদ চশমা, পরনে ব্লু জিন্স আর সাদা স্নিকার্স, অ্যাশ কালার টি শার্টের ওপর লেদার জ্যাকেট। পকেটে এক হাত গুজে দাঁড়িয়ে আছে। তার পাশেই মাহিন সুটকেস নিয়ে দাঁড়িয়ে, আকাশি রঙের শার্টের নিচে সাদা টি শার্ট আর অফ হোয়াইট জিন্সের সাথে ব্লু স্নিকার্স পরে একদম হিরো হিরো ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা দেখতে হ্যাংলা পাতলা, তবে মাত্রাতিরিক্ত ফর্সা। রোদের তাপেও লাল হয়ে যায় গাল, মনে হয় টোকা দিলেই রক্ত বের হবে। মাহিনের এরকম হাব ভাব দেখে বিরক্ত হয় ঋষাব, তবে মুখে বলে, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? গাড়ি কোথায়? কল করেছি, এখনই চলে আসবে। বলতে না বলতে গাড়ি হাজির। মাহিন সুটকেস তুলে রাখে ডিকিতে। এখানে আসতে পেরে অনেক খুশি সে। তার অনেক দিনের ইচ্ছে ইতালি ঘুরে দেখবার। ঋষাব আর মাহিন দুজন দুই পাশের ডোর খুলে উঠে বসে গাড়িতে। ঋষাব উইন্ডোর দিকে তাকিয়ে চোখের রোদ চশমা খুলতে খুলতে আনমনে বলে ওঠে, আমি আসছি ব্লু ফেরি। খুব শীঘ্রই তোমার সাথে দেখা হবে আমার। যেভাবে হোক তোমাকে খুঁজে বের করবোই আমি। এরপর আর কোনো ভুল নাই, সোজা বিয়ের পিড়িতে। ধোঁয়া উড়িয়ে দুধারে বড় বড় বিল্ডিং পেরিয়ে সায় সায় করে এগিয়ে চলে গাড়ি। ছুটে চলে নিজ গন্তব্যে। সূর্য তখন মাথার ঠিক ওপরে। মিলানের পুরনো ও আধুনিক ভবনের পাথরের দেওয়ালে রোদ তার তীব্র ছোঁয়া দিয়ে ঝলমল করছে। ভিয়াফাতে বেনেফ্রাতিল্লা, ইতালি মিলান শহরের একটি পুরনো, শান্ত, মর্যাদাপূর্ণ এবং প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ রাস্তা। এর পাশে দাঁড়িয়ে থাকা কুয়েস্তোরা দি মিলানো, এটা বিশিষ্ট একটা পুলিশ স্টেশন। ভবনটায় দুপুরের আলো সোজা এসে পড়ছে। দেওয়ালগুলো যেন সোনালি রঙে রাঙানো হয়েছে। গরমের ধাক্কায় রাস্তায় ফোঁটা ফোঁটা ঘামের চিহ্ন। আর আশপাশের গাছপালা হালকা বাতাসে দুলছে, কিন্তু গরম কমছে না। নিচে দাঁড়িয়ে থাকা দুজন সশস্ত্র পুলিশ অফিসার, তাদের কালো পোশাকে দাঁড়িয়ে, চোখে সানগ্লাস, মুখে অভিব্যক্তিহীন কাঠিন্য। পাশে একটি আলফা রোমেও পুলিশের গাড়ি, যার ইঞ্জিন কিছুক্ষণ আগেই থেমেছে, তবু তার তপ্ত গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। ভবনের ভেতরে পাসপোর্ট অফিসের করিডরে ভিড় কম, কিন্তু গোয়েন্দা বিভাগে চলছে অদৃশ্য টেনশন। স্যার, আপনি ঠিক বলেছেন। এটা কোনো সাধারণ সুচ নয়। এর মধ্যে আছে বটুলিয়াম টক্সিন। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিষ হিসেবে পরিচিত। এর মধ্যে আছে কোলোডিয়াম বটুনিয়াম নামক ব্যাকটেরিয়া। মাত্র 2 ন্যানোগ্রাম ইনজেকশন ধারা শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করালেই মৃত্যুর সম্ভাবনা শতভাগ। এটি নার্ভ সিস্টেমকে প্যারালাইজড করে দেয়, ফলে শ্বাস বন্ধ হয়ে মানুষ মারা যায়। এই বিষ এতটাই মারাত্মক যে 1 গ্রাম পরিশোধিত বটুনিয়াম টক্সিন প্রায় 10 লক্ষ মানুষের মৃত্যু ঘটাতে পারে। বেঞ্জির কথায় চমকায় না কালো, ফিসফিস করে বলে, মাই গুডনেস, এত ক্ষতিকারক বিষ দিয়ে মারা হয়েছে মহিলাটিকে। ইটস রেয়ার। স্যার, এটা সেই চিঠি যেটার মধ্যে পাথর রেখে আয়নায় ঢিল ছোড়া হয়েছিল, আর এতে লেখা আছে। ইন্টারেস্টিং। এবার খেলাটা জমে উঠেছে। আমরা যতটা ভেবেছিলাম কিলার তার থেকেও বেশি দ্রুত। ও আমাদের সাথে গেম খেলছে। ইটস নট দ্যাট ইজি টু ক্যাচ হার। এবার ওকে ওর মতো করেই মাত দিতে হবে। অন্ধকার একটা কক্ষ, জানালাগুলো মোটা পর্দায় ঢাকা। ভেতরে ঢুকতে পারে না কোনো আলোর কণা। বাতাস ভারী, থমকে আছে, যেন কেউ নিঃশ্বাস নিতে ভুলে গেছে। দেওয়ালে ঘড়ির কাঁটা টিক 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 কানে বিচ্ছে। পুরো কক্ষের দেওয়াল জুড়ে সাদা কালো পোস্টারে লেখা বিভিন্ন আঁকিবুকি। তার মাঝে লাল টেপ দিয়ে আটকানো একটি বড়সড় ছবি, যেখানে পকেটে এক হাত গুজে দাঁড়িয়ে আছে যুবক, মুখে আভিজাত্যের ছোঁয়া। ঠিক তার সামনে মাথা নত করে বসে আছে একটি মেয়ে। ব্লান্ট ববকাট চুলগুলো এলোমেলোভাবে পড়ে আছে মুখের সামনে। মুখে কি যেন একাধারে বিড়বিড় করে উচ্চারণ করছে উৎভ্রান্তের মতো। হাতে চকচকে ছুরি, সুচালো পরিষ্কার, যেন সদ্য ঘষে পরিষ্কার করা হয়েছে।
সামনে একটা পুরনো অ্যাকোরিয়ামের ভেতর টলটলে জল আর কয়েকটা অস্থিচূর্ণ, যাতে মাছ নেই। জলও যেন রক্তরঙা। সে ঠাস করে ভেঙে ফেলে একটা কাচের বল। ভাঙার সাথে সাথেই জ্বলে ওঠে তীব্র লাইটের এক ফালি আলো। আর চোখের সামনে ভেসে ওঠে একটা বিভৎস কাটা মাথা, যার চোখ দুটো খোলা, যেন মরেও বেঁচে আছে। এতটাই ভয়ঙ্কর আর আত্মা কাঁপানো সেই দৃশ্য। এতে কোনো মাথা ব্যথা নেই তার। ছুরির ফলাটা সে বারবার নিজের কনুই বরাবর টেনে দিচ্ছে, কিন্তু মুখে একটুও ব্যথার ছাপ নেই। আকস্মিক কোনো আগামবার্তা ছাড়াই কক্ষের ভেতর প্রবেশ করে একজন ভদ্রলোক। দেখে মনে হয় বয়স 50-এর কাছাকাছি, কিন্তু শরীর এখনো টানটান। উচ্চতায় 6 ফুটের মতো হবে। শরীরে কালো স্যুট জড়ানো, ফর্সা তীক্ষ্ণ মুখে ছোট ছোট খোঁচা খোঁচা দাড়িগুলো হালকা পাক ধরেছে। মাথার ছোট ছোট চুলগুলো সাদা কালো মিশ্রণে। মেয়ের এমন ভয়াবহ কাণ্ড দেখে শিউরে ওঠে শরীর। আলিভা, হোয়াট আর ইউ ডুইং? হোয়াই আর ইউ হার্টিং ইয়োর সেলফ? যন্ত্রণা হচ্ছে ড্যাড, শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। আই ওয়ান্ট রিলিফ। আমার ওকে চাই ড্যাড, যে কোনো মূল্যে। হি ইজ মাইন ড্যাড, অনলি মাইন। আমাদের মাঝে যে আসবে আমি তাকে শেষ করে দেবো ড্যাড। ধীরে ধীরে পাগলামি বাড়তে থাকলো অলিভার। বিড়বিড় করে বারবার একটাই নাম উচ্চারণ করছে মুখে। জেন, হি ইজ মাইন। জেন শুধু আমার, আর কারো না। মেয়ের পাগলামিতে অতিষ্ঠ আন্তনিও। যে ছেলে তার সমস্ত ইলিগাল বিজনেস, তার এত দিনের গড়ে তোলা পাওয়ার, মানুষের মনে তার জন্য তৈরি করা ভয় সবকিছু দখল করে রেখেছে, মাত্র কয়েক বছরেই থাবা দিয়ে কেড়ে নিয়েছে মুখের খাবার। তার জন্য কিনা পাগল তারই নিজের মেয়ে। ছেলেটাও হয়েছে একটা প্লে বয়। রোজ রোজ নাইট ক্লাবে যাওয়া, ক্যাসিনোতে যাওয়া, মদ ড্রাগস নেওয়া, আর এক এক দিন এক এক মেয়ে নিয়ে ফার্ম হাউসে ভর্তি করা যেন তার নিত্যদিনের অভ্যেসে পরিণত হয়েছে। একদিন হয়তো তার ছেলে মেয়ে দুটোর জন্যই ধ্বংস হয়ে যাবে তার গড়ে তোলা সাম্রাজ্য। ওই ছেলে আমার সমস্ত বিজনেস হাতিয়ে নিয়েছে, আমার পাওয়ার ধ্বংস করে দিয়েছে। তার জন্য এতটা পাগল তুমি? আর ইউ লিসেন, ওই ছেলেকে শেষ করে ফেলবো আমি। বাবার কথায় মুহূর্তে ক্রোধে ফুঁসে ওঠে অলিভা। চোখে জল করছে আগুন। ধারালো ছুরিটা চেপে ধরে গলা বরাবর, আরো শক্ত করে ডাবিয়ে ধরতেই তীর তীর করে গড়িয়ে পড়ে রক্ত। আতঙ্কগ্রস্ত হয় আন্তনিও। শ্বাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, চোখের কালো মণিজোড়া বারবার এদিক ওদিক ঘোরাচ্ছে। তার মেয়ে যে একটা সাইকো এই বিষয়ে খুব ভালোভাবে অবগত সে। একটু এদিক সেদিক হলেই মেরে দেবে জানে। বাবা ভাই কোনো কিছুর তোয়াক্কা করবে না। কাপা কাপা হাতে পকেট থেকে একটা সাদা রুমাল বের করে কোনো মতে মুছে নেয় কপালের ঘাম। লিভ মি আলিভা, আই উইল ডাই। দেন ডাই। আই উইল হ্যাভ নো রিগ্রেটস। জেন শুধু আমার। ওকে যে মারতে চাইবে তার হাড় কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো আমি। সিল্লি, আই ওয়াজ জাস্ট কিডিং। তোমার ওকে চাইতো? ঠিক আছে, আর কিছুদিন পরেই পাবে। লা নত্তে ডেন পাত্তে অস্কেরো, যার অর্থ অন্ধকার চুক্তির রাত্রি। এই দিন সব মাফিয়া একত্রিত হয়ে নিজেদের মধ্যে চুক্তি করে, যার গডফাদার জেইন নিজে। ও সেদিন আসবে, আমি তোমাকে নিয়ে যাব ওর কাছে। ঠাস করে হাত থেকে ছুরি পড়ে যায় অলিভার। চোখে মুখে ফুটে ওঠে খুশি ঝিলিক। বাচ্চাদের মতো দু হাতে তালি দিয়ে লাফাতে থাকে, হাসতে থাকে খিলখিলিয়ে। এতক্ষণে দেহে প্রাণ ফিরে পেল আন্তনিও। হাতের রুমাল দিয়ে মুছে নিল গলার রক্তটুকু। চিনচিনে ব্যথা হচ্ছে সেখানে। মেয়েটা সত্যি সত্যি মেরে ফেলতে থাকে। কি ভয়ঙ্কর রে বাবা। ক্যালাব্রিয়া পেন্ট হাউস। ডিভানে পায়ের উপর পা তুলে একদম প্রফেশনাল লুকে বসে আছে এই যে। পরনে কালো শার্ট আর স্টুয়ার্ট হিউজ ডায়মন্ড অ্যাডিকশনের কালো স্যুট। কপাল অবধি সিল্কি চুলগুলো মিডল পার্ট কাট দিয়ে সুন্দর করে স্টাইল করা। হয়তো কোনো দক্ষ হেয়ার স্টাইলার দিয়ে নতুন কাটানো হয়েছে। এক হাত চোয়ালে রাখা, যেখানে চকচক করছে রোলেক্সের ব্র্যান্ড নিউ দামি ঘড়ি। অন্য হাত ডিভানের একপাশে রাখা। মুখ দেখে অভিব্যক্তি বোঝার উপায় নেই। তার ঠিক সামনে হাতে আইপ্যাড নিয়ে দাঁড়িয়ে এলেনা। পরনে ব্ল্যাক বডিকন স্যুট ড্রেস, শরীরের সাথে একদম ফিটফাট। মাথার বাদামি চুলগুলো উঁচু করে ঝুঁটি বাঁধা। আর পাশে দাঁড়িয়ে আছে মাত্তেও, কালো প্যান্টের সাথে কালো শার্ট ইন করা। একটা সামান্য হার্ড ড্রাইভ উদ্ধার করতে পারলে না। ওয়াজ ইট আ বিগ জব?
শান্ত শীতল কণ্ঠে বলে ওঠে যে, অথচ এতটাই তীক্ষ্ণ আর ধারালো যে বুকে কাঁপন ধরিয়ে দিতে পারে সামনে থাকা ব্যক্তির। এলেনা সম্পূর্ণ নিশ্চুপ, যেন সে আগে থেকে অবগত ছিল এহেন প্রশ্নের। মাত্রেও তড়াক করে বলে ওঠে, আমরা সমস্ত মাল উদ্ধার করে নিয়েছি। এগুলো কালকে ডিলারের কাছে পৌঁছে যাবে। প্রায় $30 মিলিয়ন মাল হবে। তাচ্ছিল্যে সামান্য ঠোঁট বাঁকালো এই যে। হোয়াট ডু ইউ থিঙ্ক? ওইসব সামান্য মাল নিয়ে কোনো মাথা ব্যথা আছে আমার? আমি শুধু জানতে চাই হার্ড ড্রাইভ কোথায়। হার্ড ড্রাইভ শান্তের কাছে ছিল না, ওটা ওর বসের কাছে আছে। হু ইজ হি? আলেসসান্দ্রো। আবারও কপটতা মাখানো হাসিতে সামান্য ঠোঁট বাঁকালো এই যে। আলেসান্দ্রো? নামটা মুখে বিড়বিড় করে উচ্চারণ করে বলে উঠল, আই থিঙ্ক আই নো হিম। ইতালি রোম। রোমের উপকণ্ঠে পুরনো এক দুর্গের মতো দেখতে অচেনা এক স্থাপনা। বাইরে থেকে পরিত্যক্ত মনে হলেও ভেতরে চলছিল মানুষের সীমা ছাড়ানো এক অবৈধ বিজ্ঞান চর্চা। ভারী ধাতব দরজার পেছনে ফিসফিসে আওয়াজ, কম্পিউটার স্ক্রিনে ঘূর্ণায়মান কোডের রেখা, আর মাঝে মধ্যে জ্বলে ওঠা লাল অ্যালার্ম লাইট। সবকিছু জানান দিচ্ছিল এখানে চলছে এমন কিছু যা পৃথিবীর চোখ থেকে গোপন। দোতলার গ্লাস জানালার সামনে দাঁড়িয়েছিল এক পুরুষ, উচ্চতা 6 ফুটের কিছু বেশি, পরনে কালো অ্যাপ্রনের সাথে রক্তরঙা টাই, চোখে সরু ফ্রেমের ধূসর চশমা। লোকটার চোখে এক অদ্ভুত শীতলতা, যেন মৃত্যু আর জীবন তার কাছে শুধুই কেমিক্যাল ফর্মুলা। একজন বিজ্ঞানী হন্তদন্ত পায়ে এগিয়ে এসে থেমে গেল তার পেছনে। নিঃশব্দে মাথা নিচু করতেই লোকটি ধীর গতিতে ঘুরে দাঁড়ালো। এরপর অদ্ভুত শীতল গলায় বলল, জীবন একমাত্র উপাদান যার সঙ্গে প্রতিযোগিতা চলছে সৃষ্টিকর্তা আর আমার, আর এখন আমি তাকে হারাতে চলেছি। মাথা তুলে চাইল বিজ্ঞানী। এরপর ধরফর করা বুক নিয়ে ধীর গলায় বলল, স্যার, শেষ পরীক্ষায় হৃদস্পন্দন ফিরলে ঠিক হয়, কিন্তু সাবজেন্টের আচরণ অস্বাভাবিক ছিল। লোকটা ঠোঁটে হালকা হাসি, চোখে নিঃসঙ্গ এক উন্মাদনা। অস্বাভাবিক? মৃত্যু থেকে ফিরে কেউ যদি অস্বাভাবিক থাকে তাহলে তো বিজ্ঞান ব্যর্থ। আমাদের কাজই তো অস্বাভাবিক জিনিস সম্ভব করে তোলা। লোকটা এগিয়ে গেল একটি কাচের ঘরের সামনে, যার ভেতর দেখা যাচ্ছে এক নিস্পন্দ দেহ। শরীরে শত শত তার ও যন্ত্রপাতি জড়ানো। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, মানুষ বলবে আমি পাগল, কারণ আমি মৃত্যুকে প্রশ্ন করেছি। তারা বলবে আমি অপরাধী, কারণ আমি নিয়ম ভেঙেছি। কিন্তু তারা জানে না আমি শুধু অবাস্তবকে বাস্তব করতে চেয়েছি। স্যার, এই প্রজেক্টের কারণে 17 জন স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই ছিল সাধারণ মানুষ। তারা নিজেরাও জানতো না কি হচ্ছে তাদের শরীরে। চোখ খুলে তাকায় লোকটা। তার চোখে কোনো অনুশোচনা নেই, বরং আছে শান্ত ও শীতল গর্ব। তারা ছিল তুচ্ছ। ইতিহাস কাউকে মনে রাখে না যারা কিছু করেনি। আমার পরীক্ষায় যারা প্রাণ হারিয়েছে তারা প্রথম শহীদ। তাদের রক্তে লেখা হবে ভবিষ্যতের এক নতুন অধ্যায়, যেখানে মৃত্যু থাকবে, কিন্তু তার উপরে লেখা থাকবে আমার নাম, আলেসান্দ্রো। এই শহরে কেউ সুখী নয়, সবাই হারিয়েছে কিছু না কিছু। আমি সেই ব্যক্তি যে হারানোকে ফিরিয়ে আনবো, যে কোনো মূল্যে। দূরে কোথাও কানে বেজে উঠে ভারী বজ্রপাতের ধ্বনি। এক ঝলক আলোয় উদ্ভাসিত হয় আলেকজান্ডার মুখ। চোখে তখনও সে এক শীতল নির্ভীক উন্মাদনা। ইতালি রোম। সন্ধ্যের আলো রোম শহরের ওপর ধীরে ধীরে নেমে এসেছে। দিন আর রাতের মাঝে এই খানিক সময়টা যেন কোনো শিল্পী তুলির টানে আঁকা এক নরম ছায়াছবি। হোটেল আরেলিয়াস প্রাইভ। রোম শহরে এই লাক্সারিয়াস হোটেল শান্ত স্থির কোলাহল থেকে একটুখানি দূরে। বাইরে ছোট ফোয়ারার পানি ছলছল শব্দে বয়ে চলছে। হোটেলের ভেতরে পা রাখলে শব্দ বদলে যায়। বাইরের শহরের কোলাহল, আর ভেতরে যেন কারো মন খারাপ করা চিঠির মতো শান্ত এক নীরবতা। মেঝেতে বিছানো পাতলা কার্পেট, দেওয়ালে সূক্ষ্ম কাজের চিত্রকর্ম, আর মাঝখানে রাখা এক গুচ্ছ সাদা লিলি, যার সুবাস পুরো জায়গাটাকে ভরে রাখা। বারান্দার কাচের দরজাটা নিঃশব্দে
খুললে হালকা ঠান্ডা হাওয়া মুখে এসে লাগে। চারপাশে রাখা পাতলা সাদা পর্দা বাতাসে নেমে আসে, আবার ধীরে ধীরে উড়ে যায়। বারান্দার রকিং চেয়ারে বসে আছে ঋষাব। পরনে একটা অ্যাশ রঙের চেক শার্ট আর একটা ব্যাগি জিন্স। মাথার ভলিউমভাবে আন্ডারকাট দেওয়া চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। এক হাতে স্টার্লিং সিলভারের ব্রেসলেট, যার মাঝে লেখা আর অক্ষর। 2 আঙুলেও রয়েছে স্টার্লিং সিলভারের রিং। ঋষাব শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে দূর শহরের কোনো এক অজানায়, যেখানে দেখা যাচ্ছে শত শত ইট পাথরের প্রাচীর, যার আড়ালে লুকিয়ে আছে এক নিঃশব্দ দীর্ঘশ্বাস। উজ্জ্বল হলুদাভ ফর্সা মুখশ্রী জুড়ে খোঁচা খোঁচা দাড়ি, কৃষ্ণগহ্বর চোখ। বাইরে থেকে দেখলে শান্ত ও স্নিগ্ধ মনে হলেও ভেতরে লুকিয়ে আছে হাজারো না বলা অনুভূতি, হাহাকার আর বিষাদময় বেদনা। নিজের মনে কত শত চিন্তা করছে সে, কিভাবে খুঁজে বের করবে তার সেই মায়াবিনীকে, তার ব্লু ফেরিকে। সে যতটা সহজ ভেবেছিল সবকিছু যেন ততটাই জটিল হয়ে উঠেছে। সেদিন জঙ্গলে রিমের লোকেশন ট্র্যাক করতে পারলেও পরবর্তীতে সে কোথায় গেছে এটা আর কোনোভাবেই খুঁজে বের করতে পারেনি গুপ্ত স্পাই। সে একদিন রিমকে একটা ছোট্ট নীল পাথরের পেন্ডেন্ট উপহার দিয়েছিল, যার মধ্যে ছিল অতি সূক্ষ্ম ছোট একটি ট্র্যাকার। এটার মাধ্যমে এতদিন স্পাইরা খোঁজ করেছে তার, কিন্তু সে এমন এক জায়গায় ছিল যেখানে এই ট্র্যাকার সিগন্যাল পৌঁছাতে পারত না কোনোভাবেই। কিন্তু সেদিন হঠাৎ ঋষাবের গুপ্ত স্পাই, যাদের সহকারী এলবো ট্রেস করতে পারে তার লোকেশন, সেখানে লোকেশনে দেখা যাচ্ছিল ইতালির কোনো এক জঙ্গল। কিন্তু ইতালির এত জঙ্গলের মাঝে রিমের লোকেশন বের করা বেশ কঠিন কাজ ছিল। তারপরে আবার হঠাৎ সিগন্যাল আউট অফ লোকেশন হয়ে যায়। যদি আর একটু সময় সিগন্যাল পাওয়া যেত তাহলে হয়তো জানা যেত সেই লোকেশন। সেই যে একবার সিগন্যাল মিসকানেক্ট হয়েছে, তারপর আর এখনো অবধি অন হয়নি। তবুও হাল ছাড়েনি ঋষাব। সে তার গুপ্ত স্পাই, গোয়েন্দা এবং সমস্ত গার্ড ছড়িয়ে দিয়েছে ইতালির সব জঙ্গলে, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারছে না তার। হয়তো এমন কোনো জায়গায় আছে যেখানে মানুষের চোখ দুনিয়ার থেকে আড়ালে। আচমকা রুমের ডোরবেলের শব্দে ধ্যান ভাঙে ঋষাবের। সে জানে এই সময় কি আসতে পারে, তাই বারান্দার রকিং চেয়ারে বসেই বলল, কামিং। নিঃশব্দে ভেতরে প্রবেশ করে মাহিন। এসে দাঁড়ায় ঋষাবের পেছনে। বারান্দা থেকে আকাশের দিকে তাকালে দেখা যায় সন্ধ্যের তারাগুলো একে একে জ্বলে উঠেছে, আর শহরের নিচে নিঃশব্দ আলো ছড়িয়ে পড়ছে অলিগলিতে। সামনে গির্জার ঘণ্টা বাজে ধীরে গম্ভীরভাবে। নিজের স্যারের এমন কষ্ট সহ্য করতে পারে না মাহিন। সে প্রায় 4 বছর ধরে রয়েছে ঋষাবের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আগে কত ব্যস্ত আর হাসি খুশি জীবন ছিল তার স্যারের, কিন্তু কোথা থেকে হুট করে একটা মেয়ে এলো আর এলোমেলো করে দিল তার স্যারের সহজ স্বাভাবিক জীবন। এখন আর আগের মতো মন খুলে হাসতে পারে না ঋষাব। নিজের মনের বেদনা ভরা কথাগুলো বলতে পারে না কাউকে। এমনকি নিজের মায়ের সাথেও দূরত্ব তৈরি করে রেখেছে ওই একটা মেয়ের জন্য। মায়ের অপরাধ, সেই মেয়ের ফ্যামিলির স্ট্যাটাস নিয়ে, তার ব্যাকগ্রাউন্ড নিয়ে অপমান করা। তার মা শুধু বলেছিল এই মেয়ে মিডল ক্লাস পরিবারের, তার সাথে নাকি তাদের স্ট্যাটাস যায় না। সেদিনের পরে ঋষাব ছিন্ন করে ফেলে নিজের মায়ের সাথে সমস্ত সম্পর্ক। তারপর নিজের পিতৃভিলা ছেড়ে উঠে পড়ে নিজের টাকায় কেনা ডুপ্লেক্স বাড়িটিতে, যেটা সে কিনেছিল তার আর রিমের জন্য, যেখানে সাজাতে চেয়েছিল দুজনের ছোট্ট একটা সংসার। কিন্তু হুট করে কোথা থেকে কি হয়ে গেল, সব কেমন এলোমেলো হয়ে গেল চোখের পলকে। সবাই বলে রিম পালিয়েছে বিয়ের আসর থেকে, কিন্তু ঋষাবের ধারণা সে পালায়নি। তার মন বলছে তার ব্লু ফেরি কোনো বিপদে আছে। স্যার, আপনার মা কল করেছিল। তিনি জানতে চাইছেন আপনি কবে ব্যাক করছেন বাংলাদেশ আর কবে বাড়ি ফিরবেন। মাহিনের কথায় উদাসীন গলায় প্রশ্ন করে ঋষাব। তুমি কি বলছো? বলেছি আমি এ ব্যাপারে কিছু জানি না। স্যারের কাজ যখন শেষ হবে তিনি ফিরে আসবেন। ম্যাডাম আপনার সাথে কথা বলতে চাচ্ছেন, আপনি একবার তার সাথে কথা বলুন স্যার। আমার মনে হয় উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। আপনি একবার ওনার সাথে কথা বলুন, উনি তো আপনার মা। তোমার অন্য কোনো বিষয়ে কিছু বলার থাকলে বলতে পারো। আমি এ ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। বাট স্যার, নিজের মায়ের সাথে এভাবে অভিমান করে শুধু শুধু কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? বলতে না বলতেই বেজে ওঠে মাহিনীর পকেটে থাকা স্মার্টফোনখানা। সে পকেট থেকে বের করে ফোনটা। সেখানে স্ক্রিনে জলজল করছে সেভ করা একটি নাম, মিসেস রায়হানা জাওয়াদ। স্যার, ম্যাডাম কল করেছেন। উনি বলেছিলেন ওনাকে কল করে আপনাকে দিতে। আমি কল করিনি, তাই হয়তো উনি নিজেই কল করেছেন। আপনি একবার প্লিজ ওনার সাথে কথা বলে নিন, নইলে উনি আজ সারা রাত আমাকে ঘুমোতে দিবেন না।
কল করে জ্বালিয়ে মারবেন, আর সাথে ওনার বিষাক্ত কথা তো আছেই। আপনার মা যে ডেঞ্জারাস লেভেলের মহিলা, ওনার কল দেখলেই কলিজা খুলে হাতে এসে পড়ে আমার। মাহিনের কথায় বিরক্ত হয়ে ফোনখানা হাতে তুলে নেয় ঋষাব। কানে ধরতেই ভেসে আসে মায়ের মমতা মাখানো কোমল কণ্ঠস্বর। বাবু। ঋষাব সম্পূর্ণ নীরব। তাকে দেখে মনে হবে কোনো অনুভূতি নেই, কিন্তু ভেতরটা ছিদ্র ভদ্র হয়ে যাচ্ছে। এতদিন পর মায়ের মুখে আদুরে সম্বোধনে বুক ফেটে যাচ্ছে তার। ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরে বলতে, আমি তোমাকে খুব ভালোবাসি মা। আমাকে বুকে জড়িয়ে মাথায় একটু হাত বুলিয়ে দেবে, ঠিক যেমন করে আগে বুলিয়ে দিতে। কিন্তু তার মনের কথাগুলো যেন গলার ভেতরে আটকে আছে। মুখ দিয়ে একটা শব্দ পর্যন্ত বের করতে পারল না সে। ছেলের নিশ্চয়তা দেখে বুক ফেটে যাচ্ছে রায়হানা জাওয়াদের। একটা সাধারণ মেয়ের জন্য তার এত আদরের ছেলে এভাবে তার থেকে দূরে চলে গেল। ওই মেয়েকে কোনো দিন ক্ষমা করবেন না তিনি। আমার সাথে কথা বলবি না বাবু? মায়ের উপর এত রাগ তোর? বাড়িতে আয় বাবু। তোর বাবা, আমি, তোর ছোট বোন রিয়ানা সবাই তোর জন্য অপেক্ষা করছি। তোর চলে যাওয়ার শোক সহ্য করতে না পেরে তোর বাবা অসুস্থ হয়ে পড়ে সেদিন। এখনো লোকটা বিছানায় পড়ে আছে। শুধুমাত্র তোর জেদের জন্য ভেবেছিলাম ওই মেয়েকে মেনে নেব, কিন্তু ওই মেয়ে বিয়ের আগে পালিয়ে গেল। তাও তুই ওই মিডল ক্লাস মেয়েটার জন্য নিজের মায়ের সাথে অভিমান করে আছিস কেন বাবু? মায়ের কথায় প্রথমে আবেগে বশীভূত হলেও পরবর্তীতে রিমকে মিডল ক্লাস নিয়ে বলায় আবারও রাগে জ্বলে ওঠে ঋষাব। জাস্ট শেট আপ মা। কাকে মিডিল ক্লাস মেয়ে বলছো তুমি? ভুলে যেও না, তুমি কিন্তু এরকম মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতে। বাবাকে বিয়ে করার পর আজ তুমি জাওয়াত গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালকিন। তাই বলে এভাবে অন্য কাউকে অপমান করতে পারো না। মানুষ ঠিকই বলে, হঠাৎ পর সম্পদ আর প্রতিপত্তি মানুষকে অমানুষে পরিণত করে। ভুলে যায় নিজের আসল পরিচয়। ঋষাব, আমি মা হই তোর, আমাকে এভাবে বলতে পারলি তুই? ব্যথাতুর কণ্ঠে কথাগুলো বলে ওঠে রায়হানা জাওয়াদ। তুমি পারলে আমি কেন পারবো না? আমি তো তোমারই ছেলে। রাখছি, আর ফোন করে ডিস্টার্ব করো না আমায়, বিরক্ত হই আমি। ঋষাব। আর কোনো কথা না বলে ঠাস করে ফোন কেটে দেয় ঋষাব। ভেবেছিল হয়তো তার জন্য তার মা কষ্ট পাচ্ছে। অনেক তো হলো মান অভিমান, এবার মায়ের সাথে ঠিক করে নেবে সবকিছু। কিন্তু এই মহিলা কোনো দিন শোধরাবার নয়। শুধু টাকা, সম্পদ, প্রভাব, প্রতিপত্তি আর স্ট্যাটাস ম্যাটার করে তার কাছে। ছেলের কিসে আনন্দ সে বিষয়ে কোনো চিন্তা নেই তার। ঋষাবের রাগী বেদনাদায়ক চেহারা দেখে চিন্তা হয় মাহিনের। স্যার, কি হলো আপনার? আপনি এভাবে রেগে গেলেন কেন? ম্যাডাম কি বলেছে আপনাকে? এই মহিলা সম্পর্কে আর একটা কথাও শুনতে চাই না মাহিন। উনি আমার মা হতেই পারেন না। ক্যালাব্রিয়া পেন্ট হাউস। নিজের জন্য বরাদ্দকৃত রুমে বসে আছে রিম। মনে কোনো অনুভূতি নেই। জানালার পাশে স্টাডি টেবিলের সামনে বসে আছে সে। এই বিলাসবহুল আধুনিকতায় মোড়ানো লাক্সারিয়াস কক্ষ যেন তার জন্য একটি বন্দিশালা, যেখানে কোনো আনন্দ নেই, কোনো ইচ্ছে নেই, কোনো স্বপ্ন নেই। আছে শুধু বিষাক্ত যন্ত্রণা। তার কাছে মনে হয় এটা একটা দুঃস্বপ্ন, যা ঘুম ভাঙলে আবার কেটে যাবে। কিন্তু আফসোস, তার এই ভাবনা কখনো সত্যি হবে না। জানালার থাই গ্লাস দিয়ে দেখে মনে হচ্ছে আকাশের প্রান্তে গোধূলির রং লাল কমলা ছুঁয়ে নদীর মতো বয়ে চলে সাগরের বুকে। স্টাডি টেবিলের ওপর একটা কালো ডায়েরি রাখা। এটা রিমের একাকী সময় কাটানোর বন্ধু। এখানে নিজের মনে সমস্ত ভাবনা, দুঃখ, না বলা অনুভূতি আর ইচ্ছেগুলো লিখে রাখে সে। এটা যেমন তার সুখের সাথী, তেমনই আবার মন খারাপেরও সাথী। আজকে জেদ করে সকাল থেকে কিছুই খায়নি রিম। তার একটাই কথা, সে এই কক্ষে বন্দি থাকতে পারবে না। এখানে আসার পর 3 মাসের বেশি হতে চলল। বাইরের জীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সম্পর্ক তার। সে তো আর এই জঙ্গল থেকে পালাতে পারবে না। এই পুরো জঙ্গল জুড়েই এজের কড়া সিকিউরিটি দেওয়া। সামান্য পাতা নড়লেই খবর পেয়ে যায় সে। পেন্ট হাউসের চারপাশে রয়েছে বড় বড় প্রাচীর, যার উপরে রয়েছে ধারালো কাচের টুকরো। 12 ফুট সমান উঁচু এই দেওয়াল থেকে না দেখা যায় ভেতরের দৃশ্য, আর না দেখা যায় বাহিরের দৃশ্য। তাহলে এখান থেকে কিভাবে পালাবে সে? না, পালাবে বললে ভুল হবে। সে তো পালিয়েছিল এবং জঙ্গলও পেরিয়েছিল। আশ্চর্যজনকভাবে সেদিন খোলা ছিল পেন্ট হাউসের মেন গেট, আর সেই সুযোগ কাজে লাগিয়ে গার্ডের চোখ ফাঁকি দেয় সে। রুমের বারান্দায় নিজের 4টা ওড়না একসাথে বেঁধে তারপর দড়ির মতো বানিয়ে বেয়ে নেমে পড়ে নিচে, আর বেরিয়ে যায় মেন গেট দিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ ধরতেও পারল না তাকে।
সে যাই হোক, এখন তো আর পালাতে পারবে না সে। যতবারই চেষ্টা করেছে ততবার ব্যর্থ হয়েছে। তবে এবার যে করেই হোক পালাতে হবে তাকে। তার জন্যই তো এত নাটক। তার কথা পেন্ট হাউসের বাইরে যাবে না, কিন্তু এই ঘর থেকে বাইরে বের হতে দিতে হবে তাকে। হঠাৎ দরজায় নক করা ছাড়াই ভেতরে প্রবেশ করে এক রুশকন্যা। উচ্চতা প্রায় 5 ইঞ্চি 7 ফুট হবে। ফর্সা গায়ের রং, চুলগুলো বাদামি। এলেনাকে দেখে মলিন হাসে রিম। বসতে বলে ভেতরে। এলেনা সায় জানিয়ে বসে পড়ে টেবিলের পাশে নরম মখমলে বিছানায়। সার্ভেন্টসরা বললো তুমি নাকি সারাদিন খাওনি কিছু। তুমি নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো ও তোমাকে নিজের থেকে আলাদা করবে না কখনো। তারপরেও কেন জেদ করছো? এখানে আসার পর থেকে এলেনাকে দেখছে রিম। মেয়েটা ভীষণ স্নেহ করে তাকে, ঠিক বড় বোনের মতো। এরকম একটা মেয়ে এই অন্ধকার জীবনে পা রাখলো কি করে, সেটাই ভেবে পায় না সে। আমি তো তেমন কিছু চাইনি, শুধু বলেছি এই রুমে আমি বন্দি থাকতে পারবো না। এখানে বন্দি থাকতে দম বন্ধ লাগে আমার। শুধু একটু বাইরের খোলা আকাশ দেখতে চাই। এটা কি আমার অপরাধ? না, কিন্তু এর আগেও এই রুমে বন্দি অবস্থায় পালানোর চেষ্টা করেছো তুমি। তাহলে মুক্তি পেলে পালাবে না তার কি গ্যারান্টি? আমি এখন বুঝে গেছি এখান থেকে পালানোর পথ সহজ নয়। আর না আমি পালাতে পারবো। আর যদিও পালিয়ে যাই তোমরা তো আমায় ঠিকই খুঁজে বের করবে। যে নৃশংস কালো ছায়া আমার পিছু নিয়েছে তার থেকে মৃত্যু অবধি মুক্তি নেই আমার। আমি জানি তোমার এভাবে থাকতে খুব কষ্ট হচ্ছে। এই জীবন তোমার কাছে বন্দি মনে হচ্ছে, কিন্তু তুমি হয়তো জানো না এই বন্দি জীবনই তোমার একমাত্র নিরাপদ আশ্রয়স্থল। যেদিন বুঝবে সেদিন হয়তো আজকের এই দিনের জন্য আফসোস করবে। তোমার ধারণা ভুল। বন্দি জীবন কখনো কারোর নিরাপদ আশ্রয় হতেই পারে না। এটা একটা জেলখানা, যা মৃত্যুর সম যন্ত্রণা সময়টা। একদিন হয়তো তোমার এই ধারণা বদলে যাবে। সেদিন জেলখানা কি স্বর্গ মনে হবে তোমার। কখনো না। যেখানে রাত হলে ভেসে আসে মৃত্যু পথযাত্রী মানুষের আত্মচিৎকার, যেখানে করা হয় পৃথিবীর সমস্ত নিষিদ্ধ অবৈধ কাজ। মানুষের মৃত্যু যেন নিছকই একটা খেলা একমাত্র। এমন জায়গা স্বর্গ হতেই পারে না। এটা নরক। এটা একটা অভিশপ্ত নরক, যেখানে প্রাণ খুলে বাঁচা যায় না। নিঃশ্বাস নিতে গেলেও ভয় লাগে। তুমি একটা মেয়ে হয়েও কিভাবে নিকৃষ্ট অন্ধকার জীবন বেছে নিলে বলো তো? তোমার মা বাবার কি একটু দুশ্চিন্তা হয় না তোমার জন্য? আমার বাবা মা কেউ নেই রিম। তড়াক করে মাথা তুলে তাকায় রিম। তার কাছে মনে হয় যেন কত কষ্ট লুকানো ছিল এই একটা কথার মাঝে। আমার যখন 15 বছর তখন একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান তারা। অ্যাক্সিডেন্ট বললেই ভুল হবে, এটা ছিল একটা ষড়যন্ত্র। আমার বাবা ছিলেন ইতালির মাফিয়া হান্টার্সদের প্রধান সহযোদ্ধা, একজন পুলিশ কপস। অবাক হয়ে তাকায় রিম। বিস্ময়সূচক কণ্ঠে বলে, তুমি একজন পুলিশ অফিসারের মেয়ে হয়েও এই নিকৃষ্ট মানুষটার সাথে আছো? তোমার বাবা তো ছিল ন্যায় বিচারক, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতো। আর তুমি? কি করব, ভাগ্য সহায় ছিল না আমার। অ্যাক্সিডেন্টের সময় বাবা মায়ের সাথে ছিলাম না আমি। সেদিন ভাগ্যক্রমে বেঁচে গেল, দুর্ভাগ্য পিছু ছাড়েনি আমার। বাবা মায়ের মৃত্যুর পর বাবাকে বিশ্বাসঘাতক উপাধি দেওয়া হয়। বাবা নাকি মাফিয়াদের সাথে জড়িত ছিল। পুলিশের সব খবরাখবর লিক করতো তাদের কাছে। অপবাদ দেওয়া হয়েছিল আমার বাবাকে, কিন্তু বিশ্বাস করো আমার বাবা এমন ছিল না। তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। অন্যায়ের কাছে কখনো মাথা নত করেইনি আমার বাবা, কিন্তু তবু তার এই মিথ্যা অপবাদের কথা ছড়িয়ে পড়ে পুরো ইতালির গলিতে গলিতে। আমার বাবা তো দেশের জন্য লড়াই করে গেছে, কিন্তু বিনিময় এই দেশ তাকে কি দিল বলো? শুধু মিথ্যা অপবাদ আর লাঞ্ছনা। এটা তো প্রাপ্য ছিল না আমার বাবার। এক ফোঁটা জল গড়িয়ে পড়ে এলেনার চোখ দিয়ে। অবাক হয় রিম। এলেনার চোখে জল। এখানে আসার পর থেকে কখনো কাঁদতে দেখেনি এলেনাকে। সবসময় কাঠিন্য ছিল মেয়েটার মুখাবয়ব, কিন্তু আজ সে মেয়েটা কাঁদছে। এটা তো অবাক হওয়ারই বিষয়। তুমি কাঁদছো? তড়িৎ আড়ালে চোখে জল মুছে না এলেনা। সত্যিই তো, কেন কাঁদছে? সে তো এত দুর্বল নয়, তাকে চোখের জল মানায় না। অ্যাক্সিডেন্টের পর আমাদের বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট সব কবজা করে নাই মাফিয়া আর প্রশাসনের লোকেরা মিলে। আমার মতো 15 বছরের একটা কিশোরী মেয়েকে বের করে দেয় বাড়ির বাইরে। রাস্তায় রাস্তায় ঘুরতাম আমি। কেউ কিছু দিলে খেতে পারতাম, না হলে না। কখনো কখনো মানুষের কাজের বিনিময়ে খাবার জুটত, আবার কখনো কেউ কাজ আদায় করে খাবারের বিনিময়ে জুতো পেটা করত। ফুটপাতেই থাকতাম। একদিন হঠাৎ রাস্তায় একটা বাচ্চা ছেলের সাথে দেখা হয় আমার। সেই ছিল আমার মতোই অসহায় ইতিম। বয়স কত হবে, 10-এর মতো। ওই ছেলেটাই ছিল
মারতেও। একটা দোকানের লোক ধরে পিটাচ্ছিল ওকে। সে নাকি দোকান থেকে খাবার চুরি করেছিল, তাই। যেহেতু আমি টুকটাক মানুষের কাজ করে দিতাম, তাই কিছু টাকা ছিল আমার কাছে। সেগুলো দোকানদারকে দিয়ে ওকে নিজের কাছে নিয়ে আসি। তারপর থেকেই দুজন রাস্তায় রাস্তায় ঘুরে কাজ করা, ফুটপাতে থাকা, এভাবেই জীবন চলতে থাকলো আমাদের। একদিন অন্ধকার রাতে একটা নেশাখোর ছেলে জবরদস্তি করার চেষ্টা করে আমার সাথে। এমন আরো অনেকেই চেষ্টা করতো, নিজের খায়েশ মেটাতে চাইতো। অনেক কষ্টেই তাদের থেকে বাঁচতাম নিজেকে। মারতেও বাঁচাতে আসলে ওর মাথায় আঘাত করে রক্তাক্ত করে দেওয়া হয়। ও তো একটা বাচ্চা ছেলে, কিভাবেই বা পারবে প্রাপ্তবয়স্ক মানুষের শক্তির সাথে? অন্ধকার রাতে একা একটা মেয়েকে কেউ বাঁচাতে আসেনি সেই দিন। বুঝেছিলাম নিজেকে নিজেই রক্ষা করতে হবে আমার, তাই বুদ্ধি খাটিয়ে নিজের মাথার ক্লিপ ঢুকিয়ে দিই লোকটার চোখের ভেতর। লাথি মারি পুরুষাঙ্গে। ব্যথা আর যন্ত্রণায় আমাকে ছেড়ে দেয় লোকটা। তারপর সেখানেই পড়ে থাকা একটা লোহার রড দিয়ে ইচ্ছা মতো পিটিয়েতে থাকি। হঠাৎ কি যেন হয়ে গিয়েছিল আমার, নিজেকে কেমন হিংস্র পশু মনে হচ্ছিল। প্রথমবার নিজের হাত রক্তাক্ত করেছিলাম আমি। হাতের রডটা ঢুকিয়ে দিই লোকটার পেটের ভেতর। উষ্ণ তরতাজা রক্ত পড়তে থাকে গড়িয়ে গড়িয়ে। নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মারা যায় লোকটা। সেই দিন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কালো গাড়ি, যেটা ছিল এজের। সেই দিন সবটাই দেখেছিল। তারপর তুলে নিয়ে আসে মারতে আর আমাকে নিজের সাথে। ওখানে থাকলে হয়তো পুলিশের হেফাজতে থাকতাম আমি, মারতেও আর আমাকে নিজের মতো গড়ে তোলেও। যেখানে রক্ত ও মাংস থাকলেও নেই কোনো অনুভূতি, আছে নিঃশংসতা। বাকশূন্য হয়ে যায় রিম। এলিনার কষ্টের তুলনায় তার কষ্ট কিছুই না। সেও কষ্ট সহ্য করেছে, কিন্তু তার কাছে তার পরিবার ছিল। আর অন্যদিকে এলিনা একা একটা মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে। কত মানুষ সুযোগ নিতে চেয়েছে তার। তার কষ্ট হয়তো গভীরভাবে মানুষ অনুভব করতে পারবে না। একমাত্র যারা এমন বিভীষিকাময় জীবন পার করেছে তারাই বুঝতে পারবে কষ্ট। কেউ জন্ম থেকে হিংস্র হয় না। এই নিষ্ঠুর পৃথিবী মানুষকে একসময় হিংস্র হতে বাধ্য করে। বারবার আঘাত পেলে কোমল হৃদয়টাও একসময় পাথরে পরিণত হয়। নিজের দুঃখ আড়াল করে এলেনার স্বাভাবিক গলায় বলে, একটু পর মেয়ের খাবার নিয়ে আসবে, খেয়ে নিও। শুধু শুধু জেদ করে নিজের শরীর অসুস্থ করো না। এই যে জানতে পারলে ভীষণ রেগে যাবে, আর তার ফল ভোগ করতে হবে অন্য কাউকে। তুমি নিশ্চয়ই চাও না তোমার জন্য কোনো নিরীহ মানুষের প্রাণ যাক। ওই মানুষটা একটা নিকৃষ্ট জানোয়ার। মানুষের প্রাণ নেয়া তার কাছে নিছকে একটা খেলা মাত্র। হুম, তুমি যেমনটা ভাবছো তেমনটা না। মানুষ জন্ম থেকে হিংস্র হয় না, পরিস্থিতিই বাধ্য করে। আমার যেমন একটা অতীত আছে, তেমনই ওরও আছে। হয়তো সেটা আরও বেশি মর্মান্তিক। পরিস্থিতির দোহাই দিও না। তোমরা চাইলেই খারাপ আর ভালোর মধ্যে থেকে ভালো পথটা বেছে নিতে পারতে, কিন্তু তোমরা খারাপটাকেই বেছে নিয়েছো। তুমি বললে সেই মানুষটারও হয়তো অতীত আছে, তাই বলে এই নয় যে তাকেও হিংস্র হতে হবে। ঠিক বলেছ, কিন্তু তুমি কখনো এই যে কি বোঝার চেষ্টা করনি। এই যে একটা বন্ধ ডায়েরির মতো, আর ওপরটা শুধু কালোই মোড়ানো। বাহিরটা দেখে ভেতরে কি আছে বোঝার উপায় নেই। একবার খুলে দেখো, প্রতিটা পাতায় নতুন রূপ আবিষ্কার করবে তুমি। আর সবার প্রতি নিষ্ঠুর থাকলেও তোমার প্রতিও সম্পূর্ণ বিপরীত কোমল। আমি দেখেছি যখন তুমি ছিলে না, ও একটা পাথর মূর্তি ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু তুমি আসার পর সেই কঠিন পাথরটাও বলতে শুরু করেছে। হ্যাঁ, ওই মানুষটা হিংস্র, কিন্তু তোমার জন্য না। যাকে দেখলেই ভয় আত্মা কেঁপে মানুষের, কলিজা শুকিয়ে যায়। তার চোখে চোখ রেখে কথা বলো তুমি, রাগ দেখাও, খারাপ আচরণ করো, গায়ে হাত তোলো, তবুও সেই চুপচাপ সহ্য করে নেয় সব কিছু। তোমার জায়গায় অন্য কেউ এমন দুঃসাহস করলে এতদিনই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। তুমি জানো, কাল সারা রাত তোমার সেবা করেছো, একটিও এক করেনি দু চোখের পাতা। তুমি কি ওই লোকটার হয়ে সাফাই গাইছো? না, কখনোই না। আমি শুধু বলতে চাই, ওকে যদি কেউ অমানুষ থেকে মানুষে রূপান্তরিত করতে পারে, সেটা একমাত্র তুমি। ও ভালোবাসার কাঙ্গাল, একটু ভালোবাসিই দেখো। ওনার মতো জানোয়ারকে কখনো ভালোবাসা যায় না, শুধু ঘৃণা করা যায়। এলেনা তাচ্ছিল্যে মুখ বাঁকায়, তারপর মুখে বলে, আজ এই কথা বলছো? দেখো, এমন দিন যেন না আসে যেদিন আজকের জন্য আফসোস করবে তুমি। হয়তো একদিন তুমি নিজেই সেই মানুষকে পাওয়ার জন্য, তাকে ভালোবাসার জন্য মরিয়া হয়ে যাবে, কিন্তু সেদিন হয়তো কাছে পাবে না তাকে। এমন দিন কোনোদিনও আসবে না। তখনই নক করে একজন মহিলা সার্ভেন্ট, হাতে খাবারের ট্রলি।
তার ঠিক পেছনে কঠিন ভাবমূর্তি নিয়ে দাঁড়িয়ে যে এক হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে, পরনে এখনো সেই কালো স্যুট। হয়তো বাইরের কোনো কাজ থেকে এলো মাত্র। ওদের দেখে বেরিয়ে গেল এলেনা। যাওয়ার সময় এজে ওকে থামিয়ে বলল, কালকে সকালের মধ্যে যেন আলেসান্দ্রোর কাছে ওর স্পেশাল গিফটটা পৌঁছে যায়। এলেনা রহস্যময়ী হেসে বলল, পৌঁছে যাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারপর চলে গেল সেখান থেকে। সার্ভেন্ট মহিলাটি ট্রলি নিয়ে ভেতরে রাখলো। এজে এখনো দরজার সামনে দাঁড়িয়ে। ইশারা করতে বেরিয়ে পড়ে মহিলা সার্ভেন্ট। এজে ধীরে ধীরে পা ফেলে প্রবেশ করে ভেতরে। ও যত এগোতে থাকে রিমের বক্ষ পিঞ্জিরা ধুকপুকানি তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। হাঁসফাঁস করছে মেয়েটা। এই যে সেটা লক্ষ্য করে বাঁকা হাসে। উফ, আমাকে দেখে তো অস্থির কেন হচ্ছ বলো তো? এখনো তো কিছুই করলাম না, বাট তোমার এই ছটফটানি, আই লাইক ইট। রাগী চোখে কটমট করে তাকায় রিম। রাগে ঘন ঘন শ্বাস ফেলছে। শয়তানি হাসে এজে। উফ, রাখলে তোমাকে যা লাগে না, ইচ্ছে করে। ঠোঁট কামড়ে ধরে এজে। থাক, বলবো না, পরে তুমি লজ্জা পাবে। এই লোকটার এসব লাগামহীন কথা সহ্য করতে পারছে না রিম। ইচ্ছে করছে জানোয়ারটাকে একদম কুপিয়ে ফেলতে, কিন্তু সেটা তো পারবে না সে। আর যাই হোক, সেই জানোয়ারটার মতো নিকৃষ্ট নয়। কোনো মতে বিছানা চাদর খামচে ধরে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। কামড়ে ধরে নিজের ঠোঁট। এটা তার অভ্যেস। রেগে গেলে আপনা আপনি নিজের অজান্তেই দাঁত দিয়ে কামড়ে ধরে ঠোঁট, যার দরুন আরও স্পষ্ট হয়ে ফুটে উঠেছে ঠোঁটের নিচের কুচকুচে কালো তিলটা। এই দৃশ্য দেখে বড় করে ফাঁকা ঢোক গিলে যে নড়ে ওঠে গলার অ্যাডামস অ্যাপেল। বড় করে টেনে নেয় নিঃশ্বাস। হার্টবিট বেড়ে যাচ্ছে তার। ঠোঁটদ্বয় সামান্য ফাঁক করে আবারও টেনে নেয় শ্বাস। উফ, এই মেয়েটা জ্বালিয়ে অহংকার বানিয়ে দিচ্ছে তাকে। এভাবে আর কতদিন নিয়ন্ত্রণ করবে নিজেকে? আর পারছে না সহ্য করতে। এভাবে নিজের ঠোঁট বাইট করো না বেবি গার্ল। হার সিস্টার টাচ, ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ। ভ্রু কুচকে পলক ঝাপটে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় রিম। কেমন বাচ্চা বাচ্চা লাগছে দেখতে। মাথা নষ্ট হয়ে যাচ্ছে এজের। এই মেয়েটার সব ভাবে দেওয়ানা বানিয়ে দিচ্ছে তাকে। এই যে এভাবে তাকিয়ে আছে, চোখের পলক ঝাপটাচ্ছে, কত মোহনীয় লাগছে মেয়েটাকে। সে কি জানে? না, জানে না। জানলে হয়তো এরকম করতোই না। আর না এভাবে তার কলিজা পুড়তো। মেয়েটা যখন দূরে ছিল ছটফট করেছে সে, জ্বালিয়ে মেরেছে তাকে, কিন্তু এখন কাছে থেকে আরো দ্বিগুণভাবে জ্বলে পুড়ে মরছে সে। মেয়েটাকে এত কাছে পেয়েও ছুতে না পারার যন্ত্রণা অসহনীয়, বড্ড পীড়াদায়ক। দম বন্ধ হয়ে আসছে তার। আবারও বড় করে শ্বাস নিয়ে তারপর দীর্ঘশ্বাস ফেলল। মুখে বলল, সারাদিন খাওনি কেন? খেয়ে ওষুধগুলো খেয়ে নাও। কাল সারা রাত জ্বালিয়ে মেরেছ। আজকেও কি এমন কোনো প্ল্যান আছে নাকি? বাঁকা হেসে চোখ টিপ মেরে বলে যে রাগে দাঁত কিরমির করছে রিমের। মুক্তি চাই আমার। রক্তাক্ত চোখে তাকায় যে চোখ বন্ধ করে বার কয়েক শ্বাস টেনে শান্ত করে নিজেকে। এখন রাগ দেখাতে চায় না সে। পাবে না। আমি তো পেন্ট হাউস থেকে যেতে চাইনি, শুধু এই ঘর থেকে বেরোতে চাই। ওকে, এখন থেকে তুমি এই পুরো পেন্ট হাউসে ঘুরতে পারবে। মনে মনে ভীষণ খুশি হয় রিম। এবার এখান থেকে পালানো সহজ হবে। কিন্তু মনে রেখো, এবার যদি পালানোর চেষ্টা করো তবে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে তোমায়, যে মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবে না তুমি। বারবার ছেড়ে দেবো না তোমাকে। আমি কোনো ভালো মানুষ না, আই এম আ ব্যাড বয়। জানি। সামান্য ঠোঁট বাঁকায় যে তোমার থেকে ভালো কেউ চেনে না আমায়। এই জন্যই তো আমি ফিদা হই তোমার উপর। তো তোমার শর্ত তো মেনে নিলাম। এবার চুপচাপ খেয়ে নাও আর আমাকে একটু শান্তি দাও। এসব খাবো না আমি। এসব বিদেশি খাবার ভালো লাগে না আমার, বমি পায়। ওকে, খেতে হবে না। আমি তোমার ফেভারিট বিরিয়ানি নিয়ে আসছি। আপনি কি করে জানলেন বিরিয়ানি আমার ফেভারিট? শুধু এটাই না, তোমার ব্যাপারে এমন আরো অনেক কিছু জানি যা হয়তো তুমি নিজেও জানো না। মানে? নাথিং। তুমি ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। এজে চলে যেতে উঠে দাঁড়ায় রিম। জ্বরের কারণে সারাদিন বিছানা থেকে উঠতে পারেনি সে। সন্ধ্যায় ভালো লাগছিল না বলে একটু ডায়েরি খুলে বসেছিল। সারাদিন গোসল করতে পারেনি। উদ্দেশ্য এখন গোসল করা, নইলে রাতে ঘুম আসবে না। শরীরে শক্তি সঞ্চার করে কোনো মতে হাঁটি হাঁটি পা ফেলে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। পায়ের ক্ষতগুলো এখনো শুকায়নি, ব্যান্ডেজ করা সেখানে। কোনো মতে ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে পড়ে। ঝর্ণা ছেড়ে ক্লান্ত ভঙ্গিতে মাথা হেলিয়ে দেয় দেওয়ালের সাথে। আস্তে আস্তে হাঁটু মুড়ে বসে পড়ে সেখানে।
চোখ দুটো বন্ধ করে রেখেছে। জলের স্রোত গড়িয়ে পড়ছে তার শরীর থেকে। প্রায় 20 মিনিট পার হয়ে 30 মিনিট হতে চলল। এখনো একইভাবে বসে আছে সে। একসময় আস্তে আস্তে হেলিয়ে পড়ে ফ্লোরে। এদিকে রুমে এসে রিমকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে যায় এজের। হাতে তার গরম বিরিয়ানির প্লেট। নিজের হাতে রান্না করেছে। মূলত যখন একা থাকতো নিজের জন্য নিজেই রান্না করত। বিরিয়ানিটাও ভালোই বানাতে পারে। বিশেষ একজনের জন্য শিখে রেখেছিল। ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে বুঝতে পারে রিম হয়তো ওয়াশরুমে আছে, তাই চুপচাপ অপেক্ষা করতে থাকে তার জন্য। কিন্তু 15 মিনিট পার হয়ে 20 হতে চলল। এখনো আসছে না মেয়েটা। চিন্তা হচ্ছে তার, আবার কিছু হয়নি তো। সে ওয়াশরুমের সামনে গিয়ে দরজা ধাক্কাতে থাকে আর ডাকতে থাকে, ফায়ারফ্লাই, ভেতরে কি করছো? ওপেন দ্য ডোর। কিন্তু কোনো সাড়া শব্দ আসে না ভেতর থেকে। এতে ভয় পেয়ে উন্মাদের মতো দরজা ধাক্কাতে থাকে এজে। তুমি যদি বের না হও আমি কিন্তু দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়বো। এবারেও কোনো সাড়া শব্দ এলো না ভেতর থেকে। উপায় অন্ত না পেয়ে দরজা ভাঙার জন্য প্রস্তুতি নেয় এজে। এক ধাক্কাতেই খুলে যায় দরজা। রিম পড়ে আছে ওয়াশরুমের ফ্লোরে। ঝর্ণার পানি ঝিরঝির করে পড়ছে তার উপর। বুক ধক করে ওঠে এজের। মেয়েটা এত হিয়ালিপনা কেন করে? আসলেই একটা বাচ্চা, এখনো বড় হলো না, ছোটই রয়ে গেল। এগিয়ে গিয়ে কোলে তুলে নেয় তাকে। শরীরের রক্ত চলাচল দ্রুত গতিতে বাড়তে থাকে এজের। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে তার। কেমন লাল হয়ে গেছে কান দুটো। বড় করে শ্বাস টেনে নেয়। রিমের গায়ের উষ্ণতা ছড়িয়ে পড়ছে তার সমস্ত ইন্দ্রিয়তে। সত্যি একদিন অঘটন ঘটিয়ে ফেলবে সে। ঝাপসা ঝাপসা চোখে তাকায় রিম। মুখে বিড়বিড় করে, অস্পষ্ট স্বরে বলে, ছুবেন না আপনি আমায়, ছাড়ুন। চুপ, একদম চুপ। আর একটা কথা বলে এখানে আসল কাজ ছেড়ে ফেলবো, বলে দিলাম। অনেক সহ্য করেছে, আর না। কিছু বলতে চায় রিম, কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ঝাপসা দৃষ্টিতে চোখ বন্ধ হয়ে আসছে। এই যে ঝর্ণা বন্ধ করে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। সে নিজেও ভিজে গেছে। কিচেন অ্যাপ্রান জড়ানো শরীরে। ভেজা অবস্থাতেই বিছানার সাথে হেলান দিয়ে আদশোয়া করে শুয়ে দেয় মেয়েটাকে। ওয়াকি টকি দিয়ে কল করে ডাকে মহিলা সার্ভেন্টকে। ভয়ে ভয়ে এগিয়ে আসে মহিলা সার্ভেন্ট। হাতে এখনো সকালের মতো ব্যান্ডেজ করা। ওর ড্রেস চেঞ্জ করে শরীর মুছিয়ে দাও। বসের কথায় ভয় পেয়ে যায় মহিলাটি। নিজেই ড্রেস চেঞ্জ করতে বলে, আবার নিজেই শাস্তি দেয়। কি আশ্চর্য! মাথায় আসলেই সমস্যা আছে। হোয়াট হ্যাপেন্ড? তোমায় কি বললাম, শুনতে পাওনি? চেঞ্জ হার ড্রেস। বসের ক্ষুব্ধ স্বরে ধ্যান ভাঙে মহিলাটির। কাপা কাপা গলায় বলে, আমার হাতে তো ব্যান্ডেজ স্যার, আপনি অন্য কাউকে বলুন না প্লিজ। চোখ গরম করে তাকায় যে। অন্তরাত্মা কেঁপে ওঠে মহিলার। ড্রেস চেঞ্জ করলে হয়তো ছোটখাটো শাস্তি পেতে হবে, কিন্তু কথা না শুনলে এর চেয়েও ভয়ঙ্কর শাস্তি পেতে হতে পারে, এমনকি মৃত্যুদণ্ড। মহিলাটি কাপা কণ্ঠে বলে, ঠিক আছে স্যার, আপনি বাইরে যান, আমি করে দিচ্ছি। দ্রুত পায়ে বেরিয়ে পড়ে যে। তা নিজেরও চেঞ্জ করতে হবে। নিজের রুমে গিয়ে একটা ঢিলে ঢালা ট্রাউজার আর টি শার্ট পরে নেয়। ততক্ষণে রিমের পোশাক পাল্টে শরীর মুছে দিয়েছে মহিলা সার্ভেন্টটি। এ যে আবারও ফিরে আসে রিমের কক্ষে। তাকে দেখা মাত্রই তড়িৎ গতিতে বেরিয়ে পড়ে মহিলাটি। রিম বিছানায় হেলিয়ে বসে আছে। এ যে এসে বসে তার পায়ের কাছে। মেয়েটা চোখ খুলে তাকাতে পারছে না। কি দরকার ছিল এ রাতে এভাবে ভেজা? রিম নিশ্চুপ। কথা বলতে ইচ্ছে করছে না তার। এ যে দীর্ঘশ্বাস ফেলে হাতে তুলে নেয় বিরিয়ানির প্লেট। হা করো। খাবো না, ইচ্ছে করছে না। খেতে হবে, নাকি ওষুধ খেতে পারবে না? আস্তে আস্তে হাঁ করে রিম। এই যে যত্ন সহকারে খাইয়ে দিচ্ছে তাকে। দুনিওয়ালা খাওয়ার পর 3 বারের বেলায় পেট গুলিয়ে আসছে তার। গড় গড় করে বমি করে দেয়। এজের বুকের পুরো টি শার্ট নষ্ট হয়ে যায়। মাত্রই চেঞ্জ করেছে। ধুর, আবার চেঞ্জ করতে হবে। বাচ্চা জন্ম না দিয়ে বাচ্চা পালতে হচ্ছে তাকে। সবকিছু পরিষ্কার করে মুখ মুছিয়ে ওষুধ খাইয়ে দেয় রিমকে। কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে পড়ে রিম। তলিয়ে যায় গভীর নিদ্রায়। কিন্তু সে কি জানে একজনের ঘুম কেড়ে নিয়েছে সে। সারা রাত হয়তো আর ঘুমোতে পারবে না এ যে। ইতালি রোম। রোমের এক স্বর্ণালী জাগরণ। তিবের নদীর বুকে রোদের কোমল ছায়া। প্রাচীন কলোনার স্তম্ভে আলো ছায়ার খেলা টহল দেয় ইতিহাস। বাতাসে ভেসে আসে সভ্যতার গন্ধ। গির্জার ঘণ্টা ধ্বনি যেন নতুন দিনের প্রতিজ্ঞা। আকাশে শান্তির রং। আর শহর জেগে ওঠে এক নীরব মহিমায়। ডোরবেলের শব্দে ঘুম ভাঙে আলেসান্ড্রোর। বিরক্তিতে কুঁচকে যায় চোখমুখ। অনেক রাত অবধি ল্যাবে কাজ করেছে। কিছুক্ষণ আগেই ঘুমিয়েছিল। উপর হয়ে শুয়ে আছে। কোমর পর্যন্ত টানা কমফোর্টার, উন্মুক্ত পৃষ্ঠদেশ।
সেখানে দৃশ্যমান একটি ড্রাগন সাপের ছোট্ট ট্যাটু, যার হিংস্র ধারালো দাঁত বের হয়ে আছে, যেন শিকারকে কামড় বসাতে চাইছে। আবারও সেই ডোরবেলের শব্দ। বাড়িতে কি কোনো সার্ভেন্ট নেই? কই গেল সব? উঠে বসে কম্পিউটার ঠেলে সরিয়ে নিল, গায়ে জড়িয়ে নিল একটা টি শার্ট, বিছানা থেকে নেমে পায়ে পরে নিল স্লিপার, রুম থেকে বেরিয়ে খুলে দিল মেইন ডোর। মাথায় ক্যাপ পরে কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে একটা অল্প বয়সী ছেলে, হাতে একটা বড় কার্টন বক্স। স্যার, আপনার পার্সেল এখানে একটা সাইন করে দিন। ভ্রুকুচকে তাকায় আলেসান্দ্রো। তার জানা মতে সে কোনো পার্সেল অর্ডার করেনি। আপনি বোধহয় ভুল ঠিকানায় এসে পড়েছেন। আমি কোনো পার্সেল অর্ডার করিনি। কিন্তু স্যার, ঠিকানায় তো এইটাই দেওয়া। এখানে কি অ্যালেসচেন্দ্র থাকে না? নিজের নাম সামান্য ডেলিভারি বয়ের মুখে শুনে মাথায় রক্ত উঠে যায় আলেসান্দ্রের, কিন্তু মুখে রাগ প্রকাশ করল না। জি, আমি আলেসান্দ্রো। পার্সেলটা দিন। যে পাঠিয়েছে তার নাম কি এখানে দেওয়া আছে? না স্যার, এখানে তো কোনো নাম লেখা নেই। সাইন করে পার্সেলটা নিয়ে নেয় আলেসান্দ্রো। হয়তো তার কোনো বন্ধু পাঠিয়েছে এটা। ডেলিভারি বয়কে চলে যেতে বলে ডোর লক করে দেয়। পার্সেলটা নিয়ে রাখে ড্রয়িং রুমে ডাইনিং টেবিলে। ছুটে এগিয়ে আসে দুজন মহিলা সার্ভেন্ট, চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। আলেসান্দ্রো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানির বোতল। কোথায় ছিলে তোমরা? সরি স্যার, নারোকে খাবার দিতে গিয়েছিলাম। শান্ত ভঙ্গিতে ঢকঢক করে পানি পান করে আলেসান্দ্রো। এদিকে গলা শুকিয়ে যাচ্ছে মহিলা সার্ভেন্ট দুজনার। আমি বলেছিলাম আমার ঘুমের সময় যেন কোনো ডিস্টারবেন্স না হয়। আমার আদেশ অমান্য করার পানিশমেন্ট কি সেটা নিশ্চয়ই জানো তোমরা। উই আর সরি স্যার, আর এমন ভুল হবে না। আলেসান্দ্রো টেবিল থেকে হাতে তুলে নেয় একটি বন্দুক। কোনো আগাম বার্তা ছাড়াই সোজা শুট করে একজন সার্ভেন্টের হাতে তালু বরাবর। হাতের তালু চেপে ধরে ফ্লোরে বসে পড়ে মহিলা সার্ভেন্ট, ঠোঁটে ঠোঁট চেপে আটকে রাখে কান্না। তার বস যদি কান্নার শব্দ শুনতে পায় তাহলে শুধু হাতে নয়, জানেই মেরে ফেলবে। অন্য মহিলাটিও ওই মহিলার কাঁধে হাত রেখে বসে পড়ে। I don't like making mistakes and I never like those who make mistakes. আলেসান্দ্রো ঠান্ডা শীতল কণ্ঠ যেন কাঁপন ধরিয়ে দেয় মহিলা দুটির শরীরে। আতঙ্ক গ্রাস করে তাদের। আলেসান্দ্রো টেবিলের একটা লাল সুইচ চাপতেই ছুটে আসে দুজন গার্ড। ন্যারোর কাছে নিয়ে যাও ওদের। দে উইল বি ন্যারোস স্পেশাল মিল টুডে। গার্ড দুটো টেনে নিয়ে যায় মহিলা দুটোকে। নিজের জীবন বাঁচাতে আকুতি করে মহিলা দুটি। স্যার, আরেকবার সুযোগ দিন প্লিজ, আর এমন ভুল হবে না। মহিলা দুটি রাহাজারি সামান্য পরিমাণ হৃদয় টলাতে পারল না নির্জীব আলেসান্দ্রোর। সম্পূর্ণ নীরব শান্ত ভঙ্গিমা তার। বন্ধ কক্ষ থেকে বেরিয়ে আসতে লাগলো মহিলা দুটির বিভৎস চিৎকার আর হিংস্র প্রাণীর জীব লকলকে হিসির শব্দ। তবে ন্যারো কোনো হিংস্র প্রাণী নয়, সে হলো একজন নরখাদক। আলেসান্দ্রো হিংস্র মাংসাশী প্রাণীর ভ্রণ দিয়ে বানিয়েছে তাকে। দেখতে মানুষের মতো হলেও কার্যক্রমগুলো সম্পূর্ণ জন্তুর মতো। কিছুক্ষণ বসে থাকার পর মনে কিউরিওসিটি নিয়ে খুলতে শুরু করে পার্সেলে আসা কার্টুন বক্সটি। খোলার সাথে সাথে খিচে বন্ধ করে নেয় চোখ মুখ। বিছিরে একটা কাটা মাথা দেখলে যে কারো হাড় হিম হয়ে যাবে, শিউরে উঠবে শরীর। কিন্তু এটা দেখে সামান্য পরিমাণ ভয় পাচ্ছে না সে। এসব নিয়ে তো রোজ রোজই কাজ করে। তবে মাথাটা তার কাছের মানুষের, শুধুমাত্র কাছের বলে কম হবে। এটা তার ভাই সানজে। সানজের এমন বিভৎস পরিণতি দেখে কলিজা কেঁপে ওঠে তার। বক্সের মধ্যে আরো রাখা কাটা পিস পিস মাংস আর হাড় দেখে মনে হবে কোনো দক্ষ কষাই দিয়ে কাটা হয়েছে। বুক ফুলিয়ে বড় করে শ্বাস টেনে নেয় আলেসান্দ্রো। বক্সে একটা চিঠি রাখা, সেটা তুলে নেয় হাতে। চিঠিতে লেখা, বিশ্বাসঘাতকদের কোনোদিন ক্ষমা করি না আমি। তোর জানের ভাই সান্দ্রে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তোর জন্য, তাই ওর শরীরের 2595টা টুকরো করে তোর কাছে গিফট হিসেবে পাঠিয়ে দিলাম। আশা করি তোর অনেক পছন্দ হবে। এতে তোর জম। রাগে দুমড়ে মুচড়ে চিঠিটা শক্ত করে মুঠ করে ধরে আলেসান্দ্রো। ফুটে ওঠে হাতের শিরা, উপশিরা, মাথার রগগুলো ফুটে উঠেছে। কাজটা ঠিক করলি না তুই। এর ফল ভোগ করতে হবে তোকে। ভুলে যাস না তোর হার্ড ড্রাইভ এখনো আমার কাছে। তখনও আলেসান্দ্রো মুখে দৃশ্যমান ছিল সে রহস্যময় শয়তানি হাসি। ঘরটা অন্ধকার।
শুধু একটা টিউবলাইটের ঝাপসা আলো প্রতীয়মান। দেওয়ালে ফাটল, স্যাঁতসেঁতে নোনা জল উঠে ফোসকার মতো ফুলে উঠেছে। বাতাসে একটা পচা কাঠ, ছাকা রক্ত আর মৃত জন্তুর গন্ধ, যা গলার নিচে দলা পাকিয়ে বসে আছে। মেঝের কোনায় জমে থাকা পানির গন্ধে মাছিও ভিড় করে না, যেন তারাও জানে এখানে থাকা নিরাপদ নয়। একটা পরিত্যক্ত গোডাউন, যেখানে মানুষজনের আনাগোনা নেই বললেই চলে। হঠাৎ প্লাস্টিকের ড্রামের নিচে কি যেন ফিসফিস করে নড়ে উঠল। একটা সরু কুচকুচে কালো সাপ, মসৃণ শরীর, যা দেখলে শীতল স্রোত বয়ে যায় শরীরে। হিস শব্দ করে ফোঁস করে উঠে গেল দেয়াল বেয়ে। আশেপাশে আরও রয়েছে বিষাক্ত বিচ্ছু আর মাকড়সা জাল ও শরীর শিউরে ওঠা সব নাম না জানা পোকামাকড়। এর মাঝে হুট করে ভেসে আসে মৃদু গোঙানির আওয়াজ। পরিত্যক্ত এই গোডাউনে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে অতীব সুন্দরী এক রমণী, তবে শরীরের বেহাল অবস্থা। বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন, মুখ সাদা কাপড় দিয়ে বাঁধা অবস্থায় চেয়ারের সাথে হেলিয়ে আছে, চোখের দৃষ্টি ঝাপসা। টিউবলাইটের মৃদু আলোয় হালকা দৃশ্যমান রমণীর সুশ্রী মুখাবয়ব। হঠাৎ করে ক্যাটক্যাট শব্দে খুলে গেল ভারী ধাতব লোহার দরজা। একজোড়া কালো হিল পরিহিত পায়ের আগমন ঘটে গোডাউনের ভেতর। পরনে স্লিভলেস ব্ল্যাক গাউন, চুলগুলো ব্লান্ট বব কাট দেওয়া, হাতে একটা টকটকে লাল লিপস্টিক, সেটারই গাঢ় প্রলেপ এঁকে দিচ্ছে ওষ্ঠদয়ে। গুনগুন গান গাইতে গাইতে এগিয়ে আসে ভেতরে। এমন অদ্ভুত ভুতুড়ে সুরে গান শুনে শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যাবে যে কারোর। আচানক শব্দে চোখ খুলে ঘাড় ঘুরিয়ে তাকানোর চেষ্টা করে রমণী, কিন্তু বাধা অবস্থায় থাকায় সক্ষম হয় না। গলা শুকিয়ে কাঠ, 4 দিন ধরে না খাওয়া, শুষ্ক ঢোক গিলে ভিজিয়ে নিতে চায় গলাখানা। একটু পানি না পেয়ে হয়তো দম ফুরিয়ে যাবে এক্ষুনি। গুনগুন করতে করতে এগিয়ে আসে রমণী, পায়ের ওপর ভর দিয়ে হঠাৎ নেমে আসে হাত পা বাঁধা অবস্থায় মেয়েটির সামনে। তার চোখে তখন তৃপ্তির স্বাদ, শান্ত অথচ উন্মাদ। নিমিষে নিমিষে বদলে যায় মুখের ভাবভঙ্গিমা। কখনো কখনো মনে হয় ভীষণ ম্যাচিওর এবং জ্ঞানী ওমেন, আবার কখনো মনে হয় একটি শিশুসুলভ বাচ্চা। নিজের এক হাত দিয়ে খুলে দেয় বাঁধা অবস্থায় থাকা মেয়েটির মুখের সাদা টেপ, আঁকড়ে ধরে চোয়াল, এমনভাবে ধরেছে যেন হাতের নখগুলো গালচাপার হাড় ভেদ করে ঢুকে যাবে সেখানে। ব্যথায় মৃদু আর্তনাদ বেরিয়ে আসে মেয়েটির ওষ্ঠের ফাঁক দিয়ে। খিলখিলিয়ে উন্মাদের ন্যায় হেসে ওঠে অলিভা। কেমন হাড়হিম ভয়ানক সেই হাসির শব্দ। মিস ওয়ার্ল্ড, যে কিনা কিছুদিন আগে বিশ্ব সুন্দরীর খেতাব পেয়ে মাথায় মুকুট পড়েছিল, আর আজ এই অবস্থা। সো স্যাড। বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে আফসোসের সহিত বলে ওঠে অলিভা। ছি, আমার হাতটা নোংরা হয়ে গেল। মুনার শরীর সোজা রাখতে পারছে না। এই কদিনে অনেক অত্যাচার করা হয়েছে তার উপর। শরীরের ক্ষতগুলো পচে পচে গলতে শুরু করেছে। নিজের শরীরের প্রতি তার নিজেরই বিতৃষ্ণা তৈরি হচ্ছে। কণ্ঠ দিয়ে শব্দ বের হয় না, যেন কেউ গলা চেপে রোধ করে রেখেছে কণ্ঠনালী। তবুও কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ওহ, পানি। এতেও যেন একটু মায়া হলো না অলিভার, যেন সে কথাটা শুনে ভারী মজা পেয়েছে। পানি পানি চাই তো, এক্ষুনি দিচ্ছি। আহারে বেচারি, এতদিন কত কষ্টই না হয়েছে সুন্দরীটার। আজকে তো তোমাকে সব কষ্ট থেকে মুক্তি দেব আমি, দেখবে আজকের পর আর কোনো কষ্টই হবে না তোমার। অলিভা উঠে গিয়ে ড্রাম থেকে গ্লাসে করে নিয়ে আসে পানি, এনে ধরে মোনার মুখের সামনে। মাথা ঝোঁকাতে কষ্ট হচ্ছে মোনার। ক্রুর হাসে অলিভা, গ্লাস উঁচিয়ে আদুরে ভঙ্গিতে খাইয়ে দেয় পানি। এক সিপ মুখে নিতেই পেট গুলিয়ে আসে মোনার, বমি করতে চায়, কিন্তু খালি পেট থাকায় কিচ্ছুটি বের হয় না মুখ দিয়ে, শুধু থুতু আর লালা। কেমন উটকো পচা গন্ধ আর পিচ্ছিল সে পানি। কি হলো, পানি খাবে না? নাও খাও, এটা বিশেষ করে তোমার জন্য নিয়ে আসা। বিশ্ব সুন্দরী বলে কথা। ভুল হয়ে গেল। এখন তো তুমি আর বিশ্ব সুন্দরী নেই। তোমার আগের সেই রূপ, সৌন্দর্য, মন কাড়া হাসি কিছুই তো নেই। কেউটি পাই বিশ্ব সুন্দরীর মুকুট পরে খুব হাসছিলে না? এবার দেখ কেমন লাগে। মোনা ঝাপসা চোখে তাকিয়ে কোনো রকমে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে কে তুমি? কেন আমাকে বন্দি করে রেখেছো? কেন আমাকে অত্যাচার করছো? কি অপরাধ আমার? এবারে উচ্চ হাসিতে ফেটে পড়ে অলিভা। অপরাধ? তোর অপরাধ একটাই, সৌন্দর্য।
যার জন্য একসময় ছেলেরা দিওয়ানা ছিল তোর, যার জন্য অহংকার ছিল তোর। কিন্তু এখন তোকে এমন বিচ্ছিরি অবস্থায় দেখলে কেউ কাছে ঘেঁষতে চাইবে না, ছুটে পালাবে দূর থেকেই। এখন তুই শুধু একটা ঘৃণিত বস্তু। অলিভার কথার কোনো মানেই বুঝতে পারছে না মোনা। সে অস্ফুট স্বরে বলে, কি চাইছো তুমি? আমাকে মুক্তি দাও প্লিজ। দেব তো, আজকে তোমাকে আমি সারা জীবনের জন্য মুক্ত করে দেব কিউটি পাই। মুখে শয়তানি হাসি অলিভার। ফার্স্ট ড্রাইভিং করো বেঞ্জি, আমাদের কাছে খুব বেশি সময় নেই। 72 ঘন্টা হতে আর মাত্র 45 মিনিটস বাকি আছে। এর মধ্যে আমাদের যে করেই হোক মুনাকে সেভ করতে হবে, আদারওয়াইজ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। মিলান ও কুইস্তরা গোয়েন্দা ডিভিশনে বসে আছে কার্লো। সারা রাত এখানেই ছিল। কয়েকদিন ধরে বাড়ি ফেরা হয় না তার। ফিরে বা কি হবে, বাড়িতে তো কেউ নেই যে তার জন্য অপেক্ষা করবে। চেয়ারে বসে টেবিলে 2 হাতের কনুইয়ে ভর দিয়ে মুঠ করে রেখেছে হাত, সেখানে ঠেকিয়ে রেখেছে নিজের মাথা। গভীর চিন্তায় নিমগ্ন সে। 72 ঘন্টা হতে বেশি সময় নেই হাতে, আর মাত্র 4 ঘন্টা বাকি। এর মধ্যে খুঁজে বের করতে হবে মিস ওয়ার্ল্ডকে। এই 2 দিনেই কোথাও কোনো হদিস পায়নি মেয়েটার। এমন কোনো ক্লু খুঁজে পায়নি যার দ্বারা খোঁজ পাওয়া যাবে। চারপাশে কম্পিউটার স্ক্রিনের সামনে বসে আছে পুলিশের বিশিষ্ট হ্যাকার। হয়তো কোনো ক্লু বা লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। সেই মুহূর্তে হন্তদন্ত পায়ে কক্ষে প্রবেশ করে বেঞ্জি। অস্থির কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলে, স্যার, একজন ডেলিভারি বয় এই খামটা দিয়ে গেছে। এখানে নাম লেখা আছে ব্লাডি কুইন। কথাটা কর্ণপাত হতে আচমকা চোখ মেলে বেঞ্জির দিকে তাকায় কালো। গিভ মি দ্যাট। খামটা ছিঁড়ে সেখানে চোখ বোলালো কালো। আর মাত্র 4 ঘন্টা সময় অবশিষ্ট। আমি ভেবেছিলাম আপনি একজন ধূর্ত পুলিশ অফিসার, খুব সহজে হদিস পেয়ে যাবেন আমার। বাট আই ওয়াজ রং। আই ডিড নট নো ইউ ওয়ার স্টুপিড বিফোর। খামের মধ্যে একটা ঠিকানা লেখা। কালো বিড়বিড় করে মুখে আওড়ায়, ক্রমনাল লম্বার্ডি। হঠাৎ একে সব কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে ভয়াবহ দৃশ্য। লাইভ টেলিকাস্ট চলছে, যেখানে অলিভা আর মুনাকে দেখা যাচ্ছে। অলিভার চোখে বিভৎস হাসি, মুনার অবস্থা বিধ্বস্ত করুন। আর এক মুহূর্ত দেরি করে না কালো, সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স নিয়ে উঠে পড়ে আলফা রোমিও গাড়িতে। বেঞ্জি ড্রাইভিং করছে। মিলানো থেকে ক্রেমোনা যেতে প্রায় 3 ঘন্টার পথ অতিক্রম করা লাগবে। বেঞ্জি যত দ্রুত সম্ভব গাড়ি চালানোর চেষ্টা করছে। গাড়ির স্পিড এতটাই দ্রুত যে চোখের পলকে নিমিষেই ধোঁয়া উড়িয়ে মিলিয়ে যায় হাওয়ায়। রাস্তার মানুষজন অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে। হঠাৎ মাঝ রাস্তায় নষ্ট হয়ে যায় গাড়ি। কালো গাড়ি থেকে নেমে বিরক্ত হয়ে ডিকিতে ঘুষি মেরে ঝাড়ি মারে হাতে। ড্যাম ইট, এখনই নষ্ট হওয়ার ছিল এই খান্ডারটাকে। অলিভা হাত ঘড়িতে সময় দেখে। হয়তো এতক্ষণ যাবৎ অপেক্ষা করেছে কারোর জন্য। তার কাছে মৃত্যু একটা খেলা। সুন্দরী রমণীদের গগনভিতারী চিৎকার আত্মতৃপ্তি দেয় তাকে। তবে সেখানে কোনো প্রতিরোধ বা প্রতিপক্ষ না থাকলে মজা পায় না সে, কোনো ফিল আসে না। তাই তো সে নিজেই ক্যামেরা ফিট করে, সেটা লাইভ টেলিকাস্ট পাঠিয়েছে কার্লোর কাছে। প্রতিবারই মৃত্যুর আগে খবর পৌঁছে যায় তার কাছে, কিন্তু আফসোস কার্লো কখনো বাঁচাতে পারে না তাদের। প্রতিবারই খুঁজে পায় নৃশংস লাশ। এবার কি ধরতে পারবে কিলারকে, নাকি এবারেও একইভাবে খুঁজে পাবে নৃশংস লাশ? ঘড়ির কাঁটা থেমে গেছে যেন। ঘরে চারদিক নিস্তব্ধ, শুধু একটানা মৃদু গোঙানি মোনার নিঃশেষ গলা থেকে উঠে আসে। কিন্তু অলিভা, সে তখন চেয়ারে বাঁধা রমণীর মুখোমুখি বসে, ঠোঁটে হালকা এক স্মার্ক, এক হাতে তীক্ষ্ণ ধারালো ব্লেড ঘোরাতে ঘোরাতে গুনগুন করে গাইছে, সুন্দর মুখটা আজ আমার ক্যানভাস। হঠাৎ করে এক টানে মোনার চুলে আছড়ে পড়ে তার উন্মাদ হাত। চুলের গোড়া থেকে মুঠো মুঠো করে টেনে টেনে ছিঁড়ে ফেলতে থাকে। রক্তে রাঙা চুল পড়ে যাচ্ছে মেঝেতে। প্রতিটা গোঙানিতে অলিভার চোখে আরো উন্মাদ তৃপ্তি। এই চুল, এই রেশমি চুলের জন্যই তো পাগল ছেলেরা। বলে আবার একটা মুঠো চুল ছিঁড়ে ফেলে। মোনা তখন গলার নিচে রুদ্ধ কান্না চেপে রেখেছে, চোখে জল আর যন্ত্রণায় মুখ বাঁকানো। এরপর একটা তীক্ষ্ণ ব্লেড ঠোঁটের কাছে ধরে অলিভা। এখানেই তো বিশ্বসুন্দরীর হাসি ছিল, আজ আমি এই হাসি মুছে দেব চিরতরে। ছ্যাক একটা দাগ কাটে সোজা ওপরে ঠোঁটের কিনারে। রক্ত ফিনকি দিয়ে ছুটে আসে। আরও একটা ছ্যাক।
নিচে ঠোঁট ছিঁড়ে লতিয়ে পড়ে গালের কোণে। মোনা চিৎকার করতে চায়, কিন্তু গলা শুকনো কাঠের মতো, কোনো শব্দ বের হয় না। তারপর শুরু হয় গালের ওপর বিভৎস শিল্পকর্ম। ধারালো ব্লেড দিয়ে আঁকতে থাকে বিকৃত প্যাটার্ন। একটা ভাঙা হৃদয়, এক পাশে কাটা চোখের মতো গোল দাগ, আর অন্য পাশে অলিভার নিজের নামের আদ্য অক্ষর ও একটা দীর্ঘ ব্লেড চালিয়ে কপালে লিখে ব্লডি কুইন। শেষে মুনার কানের পাশ ঘেঁষে ফিসফিস করে বলে, নাও ইউ আর জাস্ট লাইক মি, ব্রোকেন, ব্লাডি, ফরগটেন। তারপর পকেট থেকে একটা রক্তাক্ত সুতো আর সুই বের করে, যেটা সে আগে থেকে প্রস্তুত রেখেছিল। মোনার কাটা ঠোঁট আবার জোড়া দিতে দিতে বলে, লেট মি স্টিচ ইউ এন ইউ স্মাইল, এ স্মাইল নো অন উইল এভার ফরগেট।